স্টার্ট রেকর্ডিং। এইখানে একটা ফোল্ডার করব জাভাস্ক্রিপ্টের জন্য। ধরেন এইখানে আমি বলে দিব হচ্ছে এই যে জাভা, যে SCRIPT, এগুলো পিটি জাভাস্ক্রিপ্ট একটা ফোল্ডার করলাম। এখানে এক আপু, শামিমা আপু জয়েন করছে। ওকে, এখন দেখেন জাভাস্ক্রিপ্টটাকে আমি এই ফোল্ডারটারে যদি আমি দিয়ে ওপেন করি, কি বলে VS কোড দিয়ে যদি আমি ওপেন করি, এই হচ্ছে VS কোডে আমার ওপেন হয়েছে। আমি একটু ফুল স্ক্রিনে আনি, VS কোডটা একটু বড় করি। এটার মধ্যে কোনো ফোল্ডার নাই। প্রথমেই আমার জানতে হবে যে আমার জাভাস্ক্রিপ্টের জন্য নোড ইনস্টল করা আছে কি না। পিসিতে নোড ইনস্টল করতে হলে আপনি এইভাবে করতে পারেন যে ডাউনলোড, তারপরে দিবেন হচ্ছে নোড। এই নোড যেটা প্রথম আসতেছে, এইটা আপনি এইখানে ডাউনলোড ক্লিক করবেন। আপনার পিসি থেকে ডাউনলোড ক্লিক করে আপনি জাস্ট ওইখান থেকে ওইটাকে ডাবল ক্লিক, আপনি ইনস্টল তখন শিখেই গেছেন, মানে এটা একেবারে পানির মতো। যদি আপনার নোড ইনস্টল করা থাকে, আপনি এখানে কন্ট্রোল জে চাপ দিবেন। কন্ট্রোল জে চাপ দিলে আপনার এখানে টার্মিনাল আসবে। টার্মিনাল যদি এইভাবে মনে না থাকে, তাইলে আর একটা পদ্ধতি দরকার নাই, আপনি কন্ট্রোল জে দিলেই আপনার টার্মিনালে আচ্ছা। তারপরে আগে আপনাকে দেখতে হবে যে আপনার নোড আছে কিনা পিসিতে। নোড দেখার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে নোড ইনস্টল হইলে আপনি এইভাবে দুইটা ড্যাশ, মানে এটা হচ্ছে হাইফেন, ঠিক আছে, আপনি লিখবেন হচ্ছে ভার্সন। আপনি এরকম লিখলে আপনাকে এই যে নোডের ভার্সন দেখায় দিছে, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে নোডের ভার্সন দেখায় দিছে। দেখার সিস্টেম হচ্ছে নোড লেখা হাইফেন কোন যেরকম স্পেস দিছি, মানে নোডের পরে হাইফেনগুলোর আগে একটা স্পেস, এর বেশি কম হইলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এই যে নোড। আরও শর্টেও লেখা যায়। শর্টে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে নোড, দুইটা হাইফেনের জায়গায় একটা হাইফেন, আর ভার্সনের জায়গায় ভি দিলে আপনি দেখতে পারবেন হচ্ছে নোডের ভার্সন। যদি নোডের ভার্সন থাকে, সাপোজ আপনার পিসিতে নোডের ভার্সন আছে, তার মানে আপনার পিসিতে নোড আছে, নোড রান করবে। এই ফোল্ডারের মধ্যে আমি একটা এই যে স্ক্রিপ্ট ডট জেএস লিখলাম। এইখানে জাভাস্ক্রিপ্টের একটা কমন হচ্ছে কনসোল লগ, ঠিক আছে, কনসোল ডট লগ। এইটারে আমি এই যে স্ট্রিংয়ের মধ্যে যদি লেখা দিই হ্যালো দেয়ার, হ্যাঁ, হ্যালো দেয়ার, অবশ্যই লাস্টে হাইফেন দেওয়া ভালো, কারণ জাভাস্ক্রিপ্ট হাইফেন পিএইচপির মতো না নিলেও হাইফেন দেওয়া ভালো। এখন যদি আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে, এই যে এই জায়গাটা, এটাকে বলে কমান্ড লাইন টুল, কমান্ড লাইন, ঠিক আছে, মানে আপনি কমান্ড দিয়া লেখা কাজ করবেন। এইখানে এইটা হচ্ছে আপনার এই যে এই নামটুকু হচ্ছে আপনার পিসির নাম, মানে আপনার পিসি যেটাতে আছেন, এইটা হচ্ছে মূলত ফোল্ডারের নাম, এইটা বুঝতে হবে। আপনি এই ফোল্ডারে না থাকলে কিন্তু এই স্ক্রিপ্টটা রান করতে পারবেন না। আপনি এই ফোল্ডারে আছেন, এই যে দেখেন ফোল্ডারের নামও দেওয়া আছে উপরে জাভাস্ক্রিপ্ট, এইখানেও দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট। ওই ফোল্ডারের মধ্যেই কিন্তু আমি আছি, ঠিক আছে। ওই ফোল্ডারের মধ্যে থাকা অবস্থায় আমি যদি এখন এই লেখাটাকে কনসোলে দেখতে চাই, যে নিচে এইখানে লেখাটাকে দেখতে চাই, তখন আমাকে লিখতে হবে এইভাবে। আমি লিখবো হচ্ছে যে এই যে প্রথমে আমাকে অবশ্যই লিখতে হবে যে নোড কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু ওই জাভাস্ক্রিপ্ট রান করবে না। এই ফাইলটার নাম লিখতে হবে, যে আমাকে বলতে হবে নোড, তারপর ফাইলটা কি, এইটা লিখলে আমি এই যে হ্যালো দেয়ার কথাটা এখানে দেখতে পারবো। কিন্তু অনেকে একটা জিনিস ভুল করে, সেইটাও আমি একটু দেখায় দিই। অনেকে হয়তো একটা ফোল্ডার রাখছে, লেটস সে ফোল্ডারের নাম নিউ, ধরলাম নিউ। এখন এই নিউর মধ্যে আমার আর একটা জিনিস আছে, সেইটার নাম হচ্ছে ধরতেছি, এইটার মধ্যে আমার একটা জিনিস আছে, নাম হলো ফাংশন, কথার কথা ফাংশন ডট জেএস। ফাংশনের মধ্যেও আমি একটা কনসোল লক করলাম। তো কনসোল লক এখানে করলাম যে দিস ইজ দি ফাংশন ফাইল, হ্যাঁ, ফাংশন ডট জেএস ফাইল কইলাম আর কি। এখন একটু বুঝতে হবে যে আমি যদি যে নোড লেখা আমার ফাইলের নাম কিন্তু ফাংশন, ঠিক আছে। তো আমি দিলাম যে ফাংশন ডট জেএস, এইটা রান করলো একটা ইরোর দেখাইতেছে।
কেন এই যে দেখেন এই যে নোড ফাংশন ডট জেএস রান করলে বলতেছে যে এই এই নামের কোনো ফাইল সে খুঁজে পাইতেছে না, সোজা বাংলা কথা। এখানে আবার কন্ট্রোল এল দিলে এই যে লেখাটা কাইটা যায়, অথবা আপনার লিখতে পারেন এভাবে ক্লিয়ারও লেখা যায়, যে ক্লিয়ার লিখলেও আপনার পুরানো লাইনগুলো চলে যায়। এখন বুঝতে হবে যে আমি যদি নোড এইখানে যদি এই ফাইলটা দেই, এই যে এসসিআরআইপিটি স্ক্রিপ্ট ডট জেএস যদি দেই, তখন আমি অবশ্যই দেখতেছি হ্যালো দেয়ার, যেটা আমার এই ফাইলটা থেকে আসতেছে। তাইলে অনুরূপভাবে তো এই ফাইলটা থেকেও এটা আসা উচিত। নোড আমি যদি বানান ঠিক রাখি, FUN কই গেল, FUNCTION.js ফাংশন ডট জেএস কেন আসতেছে না? কারণ আমাকে একটা জিনিস একটা ফাইলের ভিতরে ওইটা একটা ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, এইটা আমাকে বুঝতে ফোল্ডারের ভিতরে আরেকটা ওইটা আরও এক ধাপ ফোল্ডারের ভিতরে আছে। তাইলে এই আর এক ধাপ ফোল্ডারের ভিতরে রান করার কিভাবে রান করা যায়, দুইটা পদ্ধতি একটু দেখে রাখেন। একটা পদ্ধতি আছে যে আমি এখন যেইখানে কমান্ড লাইনটা চালাচ্ছি, আমি চাইলে ওই ফোল্ডারের মধ্যে ঢুকতে পারি। কিভাবে ঢুকতে? আমি সিডি মানে হচ্ছে শর্ট ফর্মে লেখা, সিডি মানে হচ্ছে যে চেঞ্জ, হ্যাঁ, ডাইরেক্টরি। চেঞ্জ ডাইরেক্টরি কথার মানে হচ্ছে এরা ফোল্ডারে বলে একটা ডাইরেক্টরি ইংলিশে, আর চেঞ্জ মানে যে চেঞ্জ করো, মানে এই এই ফোল্ডারে আসো, এইখান থেকে চেঞ্জ করো ডাইরেক্টরিতে। তো এইটার সংক্ষেপে লেখে হচ্ছে, এত বড় লেখা লাগে না, লেখা লাগে সিডি, এখানে জাস্ট লেখা লাগে সিডি, তাহলে চেঞ্জ ডাইরেক্টরি। এখন আমাকে বলতে হবে যে হ্যাঁ, সিডি বললেই তো দুনিয়া শেষ না, আমাকে বলতে হবে যে ভাই সিডির পরে কোথায় আমি চেঞ্জ করব। তা আমি বললাম যে নিউ। খেয়াল করেন এইখানে লেখাটা খেয়াল করেন, জাভা স্ক্রিপ্ট আছে পার্সেন্টেজের আগে, তার মানে কি যে আমি জাভা স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে টার্মিনাল চালাইতেছি। এখন আমি যদি সিডি নিউ লিখি, কথার কথা আমি যদি ইন্টার দিই, এখন আমার টার্মিনাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন টার্মিনাল এখন চেঞ্জ হয়ে যায়, কি হয়েছে, জাভা স্ক্রিপ্ট আর নাই, এখন নিউ দেখাইতেছে। কেন নিউ দেখাইতেছে? কারণ আমি নিউ ফোল্ডারের মধ্যে এই যে চেঞ্জ করে নিউ ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি। আমি যদি নিউ ফোল্ডারের থেকে এক ফোল্ডার উপর উঠতে চাই, তাহলে আমি মানে এক ফোল্ডার বের হয়ে যেতে চাই, সিডি ডট ডট দিলে আমি আবার এক ফোল্ডার বের হইয়া জাভা স্ক্রিপ্ট ফোল্ডারে চলে আসি। তাহলে একটা পদ্ধতি আছে যে আপনি সিডি দিয়া নিউ ফোল্ডারে ঢুকেন, ঢোকার পরে আপনি এইখানে যদি নোড ফাংশন লেখেন, তাহলে কি হবে, তখন কিন্তু সে এই ফাংশনটাকে ঠিকই সে করতে পারতেছে। মানে যে ফাংশন, এই যে দিস ইজ দ্য ফাংশন ডট জেএস ফাইল, ঠিক আছে, এইটারে সে দেখাইতে পারতেছে। এই জায়গায় যেহেতু আপনি নিউতে আছেন, এখন কিন্তু ওই কমান্ডার কাজ করবে না। কোনটা? ওই যে নিউ, ওই যে নোড স্ক্রিপ্ট ডট জেএস। কারণ বুঝতে হবে আমি এখন আসি নিউর মধ্যে, আমি এই মুহূর্তে আসি নিউর মধ্যে তো স্ক্রিপ্ট বলতে কিছু নাই, সেটা নিউর মধ্যে আছে ফাংশন। আমি যদি দেখতেও চাই যে আসলে এই যে নিউর মধ্যে কি কি ফাইল আছে, আমি জাস্ট লিখতে পারি হচ্ছে এলএস হচ্ছে শর্ট ফর্মের লিস্ট আর কি, এই যে LIST। তো ওইটারে এভাবে না লেখে যে LS মানে হচ্ছে লিস্ট। এইটা দিয়ে ইন্টার দিলে দেখাচ্ছে যে ফাংশন ডট জেএস আছে এইখানে। আবার আমি যদি এইখান থেকে এক ধাপ বাইর হয়ে যাই, তাহলে আমি জাভা স্ক্রিপ্টে চলে আসলাম, মানে এই ফোল্ডারে, উপরের ফোল্ডারে চলে আসলাম। এই ফোল্ডারে যদি আমি LS লিখে ইন্টার দেই, তখন আমাকে দেখাতে দুইটা জিনিস আছে, একটা আছে ফোল্ডার যেটার নাম হচ্ছে নিউ, আর একটা আছে ফাইল যেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। কি হালকা পাতলা মাথায় ঢুকলো জিতু আপু? কি ব্যাপার? হ্যালো হ্যালো? জি স্যার বুঝছি। হ্যাঁ বুঝছেন, তবে এইটুকু জানার ছিল সেটা কিভাবে দেখতে হয়। হ্যাঁ, এখানে দেখে আসলে কোনো লাভ জি নাই। স্যার। এইখানে দেখে আসলে কোনো লাভ নেই। কেন লাভ নেই আমি আপনার বলি। জাভা স্ক্রিপ্টটা মূলত কোন কাজে ব্যবহৃত হয় সেটা বলেন। মূলত
আপনি এইখানে আউটপুট দেখে লাভ নেই। জাভাস্ক্রিপ্টটা একটা কাজ আপনার করে, মূলত কাজ করে কি, আপনি যদি আর একটা খোলেন, আপনি যদি বলেন যে ইন্ডেক্স ডট HTML এরকম যদি খোলেন এবং এইখানে যদি আপনি একটা দেন, কি বলা যায়, ইন্ডেক্সের মধ্যে এইখানে আইসা ধরেন সাপোজ আপনি বললেন হচ্ছে ইনপুট, খেয়াল করেন আপনি এখানে দুইটা ইনপুট দিলেন। ইনপুট দেওয়ার পরে এই যে টেক্সট ঢুকতেছে এবং এইখানে আপনি দিলেন হচ্ছে ধরেন একটা BTN বাটন দিলেন, বাটনটা দিয়ে বললেন যে সাবমিট। খেয়াল করেন আপনি এখন এইটারে যদি এই যে রান করেন, এইরকম একটা জিনিস আপনি পাচ্ছেন। এখন এইখানে আপনি কি দিতে পারেন, আপনি লিখতে পারেন যে এইটার নাম হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে? তো প্লেস হোল্ডারে এখানে আপনি বললেন যে ধরেন এটা হচ্ছে এক্স বাহুর মান নিচ্ছেন আপনি, এখানে বলেন যে প্লেস হোল্ডার ওয়াই বাহুর মান আপনি এখান থেকে নিচ্ছেন। কে জন্যই মাত্র এন্ট্রি নিল, খাদিজ আপু। আচ্ছা, এক্স আর ওয়াইয়ের আপনি মান নিচ্ছেন। এই অবস্থায় আপনি যদি এখানে একটু রিফ্রেশ করে দেন তখন দেখতেছেন এক্স আর ওয়াই হয়ে গেল। ওকে ফাইন। এখন একটু দেখেন যে এখানে এক্স আর ওয়াই, জাভা স্ক্রিপ্টটা কী করবে এইখানে। ধরেন আমাকে জাভা স্ক্রিপ্ট প্রথমে হচ্ছে আমার HTML না থাকলে জাভা স্ক্রিপ্টের কোনো ভ্যালু নেই। জাভা স্ক্রিপ্টটা আমাকে HTML এর মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করতে হলে এইখানে আমাকে দিতে হবে যে এই যে স্ক্রিপ্ট একটা অ্যাড করতে হবে। স্ক্রিপ্ট এইটা দিয়ে এই যে স্ক্রিপ্টের মধ্যে যেই SRC আছে এখানে আমার বলতে হবে যে আমি কোন স্ক্রিপ্টটা অ্যাড করতে চাচ্ছি। আমি দিলাম যে ধরেন JS-টার অ্যাড করতে চাচ্ছি, script.js। এখন script.js হচ্ছে এইটা। এখন যদি script.js এইটা হয়, ব্যাপারটা বুঝছেন, এইটার মধ্যে কিন্তু অলরেডি একটা কনসোল লগ আছে। আপনি কিন্তু অলরেডি এইখানে আছেন, কই আছেন, ওই পেজটাতে। এইখানে যদি আপনি ইন্সপেক্ট করেন, আপনি খেয়াল করবেন যে এইখানে কিন্তু একটা কনসোল আছে। আপনি যদি এটা রিফ্রেশ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওই যে স্ক্রিপ্টর যে ওইখানে যে কনসোলটার মধ্যে যা লেখা ছিল হ্যালো দেয়ার, এইটা কিন্তু ব্রাউজারের কনসোলের মধ্যে চলে আসছে। কিন্তু জাভা স্ক্রিপ্টের মূল কাজটা হচ্ছে ব্রাউজারের কনসোলের কাজ করা না। জাভা স্ক্রিপ্টের মূল কাজটা হচ্ছে একটা জিনিসের ধৈরা, সাপোজ ধরেন এইখানের থেকে ধৈরে একটা জিনিস দেখানো বা করা, এইটা হইতেছে ধরেন জাভা স্ক্রিপ্টের একটা কাজ। এইখানে আপনাকে ডম ব্যবহার করতে হবে। ডম ব্যবহার কইরা সেখান থেকে আপনার নিয়া এই এক্স আর ওয়াই থেকে ডাটা নিয়ে যোগ বিয়োগ করে আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। তবে জাভা স্ক্রিপ্ট আপনারা কিন্তু ওই বেশি দিন কেউ ভালো করে শিখেন নাই, যার কারণে কিন্তু অবস্থা অনেকটা টালমাটাল। দেখি আজকে সবাই আছে। আচ্ছা, স্যার E6 কি? হ্যাঁ হ্যাঁ জাভা আপু, ES6 ES6 হ্যাঁ ES6 হ্যাঁ ES6 মানে হচ্ছে একমা স্ক্রিপ্ট 6। জাভা স্ক্রিপ্টের সর্বশেষ আপডেটটা এটা কি জাভা স্ক্রিপ্টের সাথে সম্পর্ক? হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের সাথে শুধু সম্পর্ক না, জাভা স্ক্রিপ্টের কতগুলো ভার্সন আছে। এই যে ভার্সন আপনি হয়তো এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন, JS ভার্সন। তো জাভা স্ক্রিপ্টের কয়েকটা ভার্সনের মধ্যে এই যে দেখেন প্রথম যেই ভার্সন, এটা এই ES কথাটার মানে হচ্ছে একমা, এই যে EKMA একমা, একমা স্ক্রিপ্ট 1, ঠিক আছে? এইটা প্রথম 97 সালে বের হয়েছিল। এইভাবে জাভা স্ক্রিপ্টের অনেকগুলো আপডেট বেরোইছে। আপডেট বেরোইতে আপনাদের বের হয়েছে হচ্ছে একদম পর্যন্ত, এই একমা স্ক্রিপ্ট 6 পর্যন্ত 2015 সালে বের হয়েছে। এরপরে আবার জাভা স্ক্রিপ্ট যেটা করছে, এই যে এদের যে নেমিং পলিসি অর্থাৎ নামকরণের পদ্ধতিটা একটু চেঞ্জ করছে। আগে দিত একমা স্ক্রিপ্ট 6-7 এইভাবে দিত, 1 2 3 4 5 6 পর্যন্ত দিত। এরপরে সেটা হয়ে গেছে সালের উপরে, মানে এরপরে আপডেট আসছে 16 সালে, তারপরে আপডেট আসছে 17 সালে, 18 সালে, এইরকম করে এই যে সর্বশেষ আপডেট আসছে হচ্ছে আপনার 20 সালে, মানে ES 2020, মানে একমা স্ক্রিপ্ট 2020 একটা আপডেট আসছে 20 সালে, যেখানে এই যে আপনার এই যে নানিশ কোয়েসলিং অপারেটরটা এরা অ্যাড করছে।
জি স্যার, বুঝছি স্যার। এরপরে হচ্ছে ডমটা হচ্ছে কি সিক্স এর মতোই করে একটা কোনো ইয়ে কিছু। ডমটা না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা একটু বাদ বাকিদের জিজ্ঞেস করে নি, একটা সেকেন্ড একটু সময় দেন। আচ্ছা। ডমটা না বুঝাইলে আপনার জাভা স্ক্রিপ্ট বুঝে কোনো লাভই নেই। একটু বাদ বাকিরা বলেন যে পোর্টফোলিওর যে একটু কাজ দিছিলাম, সীমাপুরটা একটু আগে দেখলাম, এটার অবস্থা খুবই বাজে, এটা ঠিক করতে হবে। অন্যদের কি কার কি অবস্থা, কেউ কি পোর্টফোলিওর কোনো কাজই করতেছেন না নাকি? কেউ কি কোনো কাজ করছেন বা করতেছিলেন পোর্টফোলিওর উপরে? স্যার আমি অল্প একটু করছি, সময় পাইনি, বাট পুরোটা কমপ্লিট হয় নাই স্যার, আজকে করলে কমপ্লিট হয়ে যাবে। আর কারোর কোনো, আর কারোর কোনো ইসে পাইতেছি না। ওকে, তাহলে সবার জন্য আমার মনে হয় ডমটা একটু দরকার আছে। ডমে হালকা ঘষা দিলে আপনারা পায়রা যাইতে পারেন। জাভা স্ক্রিপ্টও মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে না, প্রায় 90% সময় লাগে। ওয়েব ডেভেলপমেন্টে জাভা স্ক্রিপ্ট ছাড়া খুবই কঠিন। যদিও পিএইচপি দিয়ে আপনার অনেক কিছু করা যায়, বাট জাভা স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিনের অনেক কিছু যেটা পিএইচপিতে পারা যায় না। পিএইচপিতে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে যে একটা দুইটা সংখ্যা যোগ দিয়ে সেটার একটা ইয়ে করা যায়। স্যার একটু বলতাম। হুম হুম, জিতু আপু। কি কইলেন জিতু বাবু, বুঝলাম না তো। স্যার হচ্ছে কলেজ থেকে আমাদের একটা প্রজেক্ট দিচ্ছে। আচ্ছা মানে কলেজ থেকে একটা আমাদের প্রজেক্ট দিছে যে ক্যালকুলেটর বানানোর জন্য। ক্যাল প্রথম হচ্ছে যে কি ভিজুয়াল স্টুডিও 2008 নাকি স্যার একটা সফটওয়্যার আছে নাকি, ওইটার ভিতরে প্রথম হচ্ছে ডিজাইন করতে হয় ক্যালকুলেটরটা। ডিজাইন করার পরে যায় হইতেছে যে ক্যালকুলেটর ডিজাইনটা আগে করতে হবে, ওটার ভিতরে ক্লিক করে করে আবার ভিতরে ব্যাক সাইডে কোড করে কিরকম ক্যালকুলেটর বানানো যায় আচ্ছা, স্যার, পিএইচপি ভিজুয়াল আর জাভা স্টুডিও না স্ক্রিপ্ট মানে এই ওই দুইটা আপনার দিয়া। কি বলছে, ভিজুয়াল স্টুডিও এইটার কথা বলছে? হ্যাঁ আপু। স্যার ভিজুয়াল স্টুডিও আমি এরকমই দেখছি, ভিজুয়াল স্টুডিও 2008, মানে ওটার নামটা আমি মনে হয় এক দুবার দেখছি তো সম্পূর্ণ আচ্ছা, মনে নাই। ভিজুয়াল স্টুডিও 2008 এরকমই অনেক আগেকার স্যার। জিনিস। এই যে আপনার এইখানেও আপনার ম্যাক নাইটা স্যার, হুম হুম হুম, হ্যাঁ ম্যাক তো। সেটা বলছি। বুঝি নাই আপু, আবার একটু কষ্ট করতে ওই হবে। একটা সফটওয়্যারটা দিয়া করে দেখাইছে, সেটাই বলছি স্যার। আপনার ওই দিনকে আপনার ল্যাপটপও দেখছিলাম তো, বলছি স্যারে হয় স্যার এরকম এইটা দিয়া আমাদের করে দেখাইছে এই সফটওয়্যারটা দিয়া। আর আপনার কোনটা? ওই ম্যাক ল্যাপটপটাও যখন এখানে আসলাম তখন মানে ওইটার ভিতরেও দেখছিলাম ওই সফটওয়্যারটা। ভিজুয়াল স্টুডিওটা? আচ্ছা, একটা জিনিস আমি একটু পার্থক্য বুঝাই দিই। আপনার মানে প্রজেক্টটা কি দিয়ে করছেন ওইটা ম্যাটার না, ঠিক আছে? তো ধরেন আমি আপনারে বুঝাই দিই যে ঘটনাটা কি। ভিজুয়াল স্টুডিও 8 মাঠ বাদ দেন, আপনি যদি দেন যে ভিজুয়াল স্টুডিও, এইখানে আপনি দুইটা ভিজুয়াল স্টুডিও পাবেন সাধারণত। তো দুইটা, আচ্ছা এটা 22 পর্যন্ত চলে গেছে ভিজুয়াল স্টুডিও বর্তমানে। আম, তো যেইটা বলার উদ্দেশ্য যে ভিজুয়াল স্টুডিও আর ভিজুয়াল স্টুডিও মানে ভিএস কোডের মধ্যে পার্থক্য কী। ধরেন যে ভিএস, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, আমি যদি বলি যে এই দুইটার মধ্যে পার্থক্য কী, একটাকে বলা হচ্ছে আইডিই, ঠিক আছে, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট, আইডিই। মানে ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে আপনার, মানে ভিজুয়াল স্টুডিও হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট। আর আপনার ভিএস কোড হচ্ছে ওইটারই একটু লাইট এবং একটু সারসংক্ষেপ টাইপের একটা ভার্সন। আপনি যদি এই যে লেখেন যে ভিজুয়াল স্টুডিও ভার্সেস ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে আপনারা দেখতে পারবেন ভিজুয়াল স্টুডিও ইজ এ কম্প্রিহেন্সিভ মানে কি, কম্প্রিহেন্সিভ মানে বিস্তারিত, মানে সুদূর বিশদভাবে বিস্তারিত ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, টুল ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। হোয়াইল, আবার খেয়াল করেন, ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ইজ অ্যান এক্সটেনশন বেসড কোড এডিটর। এখন সোজা বাংলা বলতে যেটা বোঝায়, দুইটাই একরকম সেম কাজই করে। ভিজুয়াল স্টুডিও কোড আপনার নামাইতে অনেক সময় লাগে,
এটা অনেক বড়, কারণ এটা দিয়ে সাধারণত সি শার্প, সি প্লাস প্লাস আর সি এর কোডগুলো লিখতে সুবিধা হয়। আর যারা শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট এবং হাবিজাবি এইসবের দিকে থাকবে তাদের জন্য শুধুমাত্র ইয়া হইলেই হবে, আপনার ভিএস কোড হইলেই হবে। জিতু আপু শোনা যায় নাকি গেছে আবারও? স্যার মানে আমাদের যে প্রজেক্টটা দিছে, যে একটা ক্যালকুলেটর বানানোর, হুম যে প্রথমে একটা ডিজাইন করতে হয়। হুম স্যার এখন শুনতেছেন? হ্যাঁ শোনা যায়, বলেন। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলতেছি যে স্যার আমাদের যে প্রজেক্টটা দিছে, যে একটা ক্যালকুলেটর প্রথমে উপরে মানে ফ্রন্ট সাইডে মানে যেটা দেখা যায় আর কি, ওই ফ্রন্ট সাইডে এন্ডে। ক্যালকুলেটর ডিজাইনটা করে ব্যাক সাইডে কোড করে আর কি ক্যালকুলেটর বানানোর কথা বলছে বা দেখাইছো আমাদের। এখন এটা কি ভিএস কোড দিয়ে পারা যাবে, যেটা দিয়ে আমরা কাজ করি হ্যাঁ এইচটিএমএল এর? সম্পূর্ণরূপে পারা যাবে। আপনার শুধু ভাবতে হবে যে আপনি কেমনে কেমনে জিনিসটা করতে চাইতেছেন, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, ওইটাই যে আমি হইতেছে জাভাস্ক্রিপ্টটা তো আমি আজকে প্রায় অর্ধেক করছি, আর বাকিটাও দেখতেছি। কিন্তু আমি তো স্যার বললাম না, আপনি বলছেন ব্যবহার দেখাইবেন, যেটা কিভাবে ব্যবহার করতে হ্যাঁ হয়, যে একটু আগেও ব্যবহারের দিকেই দেখাইছেন যে কিছু। যাইতেছি। ধরেন আপনি একটু ভাবেন, আমি আপনার হ্যাঁ এই যে ক্যালকুলেটরের একটা ব্যাপার দেখাচ্ছি। হ্যাঁ আপনি দেখেন ক্যালকুলেটরে আপনার কিন্তু আমি যতটুকু জানি আপনার বলার কথা না যে, দাঁড়ান এটা একটু মোছা যায় কেমনে, ইরেজার আছে এটা, ইরেজার নাই না, আচ্ছা রিফ্রেশ দিলেই তো ভালো হয়। ভালো, আচ্ছা যেটা মূলত বলতে চাচ্ছিলাম যে আপনার ক্যালকুলেটরে সম্ভবত আপনার টোটাল ফাংশনালিটির কথা বলে নাই, আপনারা বলছে যে ইয়া হইলে হবে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ হইলে হবে, বিষয়টা এমন কি আগে সেটা বলেন। জি স্যার, মোটামুটি মোটামুটি হচ্ছে এরকম একটা ক্যালকুলেশন, মোটামুটি নরমাল একটা ক্যালকুলেটর বানানোর প্রজেক্ট হইলেও হইব। ওকে, তো আপনাকে ভাবতে হবে যে আপনার নর্মাল ক্যালকুলেটর বানাইতে হলে কী লাগবে। আপনার এইখানে আমি ধরে নিতেছি যে আপনার 4 সারি সংখ্যার দরকার আছে, 4 সারি সংখ্যা। আমরা যদি এইভাবে টান দেই, ধরেন আমার আঁকা খুব বিশ্রী, কারণ মাউস প্যাডে আঁকতেছি তো। এখন আমরা বোঝার চেষ্টা করি যে কি কি কোথায় কোথায় থাকে। এইটুক যদি আপনারা অন্যরাও যদি এটা কন্টিনিউ করেন তাহলে ইয়াটা বুঝে যাবেন, জাভা স্ক্রিপ্টের ব্যাপার স্যাপার সবই বুঝে যাবেন। এখন আপনি দেখেন এইটাকে আপনি বলতেছেন 1, এইটা 2, এইটা হচ্ছে 3, এইটা 4, এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপরে 8, তারপর হচ্ছে 9 ধরেন। আর এইখানে উপরে থাকলো আমাদের যোগ বিয়োগ, এই হচ্ছে গুণ, এই হচ্ছে ধরেন ভাগ। তাইলে এখানে মোট হইলো 4টা আর এখানে 9টা। 4 আর 9 কত হয় বলেন তো? 4 আর 9 13, আর একটা জিরোর দরকার আছে, জিরো না হইলে কেমনে হইলো? এইখানে একটা জিরো দিলাম, না এইখানে একটা জিরো দেই, এইখানে একটা জিরো দেওয়ার পরে দেখেনি এইটা কি ফিল মিল দরকার নাই, ইরেজার গেল কই? এটার মধ্যে ইরেজার নাই। আচ্ছা যাই হোক, জিরো এখানে দিলে এইটারও যদি প্লাস দেই, কথার কথা এটা মাইনাস, আর একটা গুণ ভাগ উপরে উপরে। এটা সোজা সোজাও বানানো যায়, সোজা সাপটাও অনেকটা বানানো যায়। কেমনে বানাইতে হবে আমরা আগে ডিজাইনটা নিয়ে একটু ভাবা চিন্তা করি, যে ডিজাইনে আপনার কেমনে দিলে সংখ্যাগুলা জিনিসটা সুন্দরভাবে দেখানো যায়। স্যার ওই যে গুগলে ডিজাইনটা সার্চ করছিলাম, অনেক সিম্পল দিয়ে দিছে, ওই গুগলে স্যাম্পল অনেকগুলো দিয়ে দিছে নরমাল ক্যালকুলেটর ডিজাইনের। দেখি জেএস ক্যালকুলেটর আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। জেএস এর ক্যালকুলেটর, ওকে, এই ডিজাইনটাও ফলো করা যায়, যে সমান সমান একটা চিহ্ন তো আপনার লাগবেই। তাহলে সমান জি সমান স্যার। লাগবে, পয়েন্ট আর সি কি দরকার আছে? আপনার কি সি লাগবে না পয়েন্ট লাগবে? ধরেন এইটাই ভাবেন, তাহলে এই ভাবনায় কি করা যায়,
1 2 3 4 5, এই যে 5টা এদিকে 1 2 1 2 3 4, সি লাগবে না। তাইলে হ্যাঁ আচ্ছা সি আর ইয়া লাগবে না, ডট লাগবে না। সি আর ডটটা যদি না লাগে তাহলে মোট লাগবে কয়টা, এখানে 4 আর 1 5, 5 আর 10, তাহলে কত হয় 15। তাহলে 15 রে সাজানো কিভাবে যায়, 3 আর 5, 3 5 15। ওকে ফাইন, তাহলে যদি সেইটা হয় 3 5 15 ধরেন। আচ্ছা ইরেজার মনে হয় আছে এই জায়গায়, কই আছে ইরেজার, একটা মিনিট দাঁড়ান। এইখানে যাই, এইটাতে বড় করি, আর এইখানে যায় সাদা নিয়ে নিই, তাইলে এটাতে মোছা যাবে, মুছা ফেলানো যাবে। ওকে, হালকা পাতলা মুছা ফেলাইলাম। এইখান থেকে আমরা কালো নিলাম, এইখান থেকে শেপ নিয়ে নিই, শেপ নিলেই সবচেয়ে ভালো হবে। না এইটা ধরা আছে ইয়া শেপ, আছে তো দাঁড়ান এইটাই হোক, সমস্যা নেই সমস্যা নাই। তাইলে ভাবা যাইতেছে যে আপনার এই রকম থাকলো, এটার আরও অনেক ছোট করতে হবে, করলাম। তাহলে কি করলাম, বাটনটার কথা ভাবি, তাহলে বাটনটা কি হবে, 5 আর 3, 3 5 15, তাহলে 5 থাকবে হচ্ছে এই লম্বা বরাবর 5 থাকবে, এই হচ্ছে 2টা, এই 3টা আর এই 4টা, মোট হলো 5টা, আর এইখানে থাকবে 3টা দাগ, তাহলে 15টা খোপ হইল। 15টা খোপ হইল, হওয়ার পরে এইটা যদি হয় 1, এটা আরও ছোট করতে হবে, এইটা 2, এটা হচ্ছে 3, এইটা 4, এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে 6, 6 এখানে 7, এইটারে দেন 8, বাই বানান 8, তারপরে হচ্ছে 9, ফাইন 9। ওকে, তাহলে আর কি কি লাগে, এইটা হচ্ছে সমান সমান, আর এইটা হলো 0, কথার কথা, এইটা 0, আর এইখানে হচ্ছে যোগ, তারপরে বিয়োগ, এই হচ্ছে গুণ, আর এই হচ্ছে ভাগ, ধরি আমরা এটা ভাগ। এইভাবে করলেও হয় বিষয়টা। সেইটারে করতে আপনি কিভাবে পারেন, আসেন এবার এইখানের কাহিনীতে, এইগুলি বাদ দেন, এইগুলি বাদ দিয়া এইখানে এখন আপাতত করা শুরু করে দিই। ধরেন আপনি যদি ডিভ নেন, আপনারা যদি এখানে ডিভ নেওয়ার পরে আপনি তো দেখেই নিলেন ডিভের মধ্যে আর একটা ডিভ থাকবে, এবং আরও একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ থাকবে, মানে মোট 3টা ডিভ থাকবে। এই ডিভের মধ্যে লাগবে হচ্ছে আপনার 15টা ডিভ, তাইলে কি ইন্টু 15। ওকে, এইটা আমি ছোট করে দিলাম, বন্ধ করে দিলাম। তাইলে এইটার একটা নাম দিতে হবে, ক্লাস দিতে হবে হচ্ছে বাটন, তারপরে এইখানে দিতে হবে হচ্ছে বাটন জিআরপি গ্রুপ, আর এইটা থাকবে হচ্ছে মূল একদম স্ক্রিনসহ সকল। তাহলে এইটার উপরে একটা ডিভ দিতে হবে, এইখানে থাকবে হচ্ছে একটা ইনপুট, কথার কথা, আর এইখানে ইনপুটের মধ্যে একটা জিনিস বের করতে হবে, রিড অনলি দিতে হবে, কারণ আপনি যাতে ইনপুটের ভ্যালু না চেঞ্জ করতে পারেন। মানে বিষয়টা কি সেইটা আমরা একটু এইখানে দেখে নিই। এইটা যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এই যে দেখা যাচ্ছে এইটার মধ্যে কোনো ভ্যালু আপনি লিখতে পারবেন না, আর এখানে নিচে নিচে অনেকগুলা ডিভ আছে। ওকে ফাইন, তাহলে আমরা আচ্ছা ওইগুলি সবই হবে, আগে আপনি ভাবেন, ভাবা অনুযায়ী আস্তে আস্তে ইয়া করতে হবে। তখন এইটা হচ্ছে ক্যালকুলেটরের বডিটা এইটা, তাইলে আপনি এইটারে বইলা দেন, এইটারে আপাতত দেন কন্টেইনার, সবচেয়ে উপরেরটারে, মানে 1 2 3, মানে 3 ধাপ ভিতরে ক্যালকুলেটরের 2টা সেকশন আছে। ওকে ফাইন, এই অবস্থায় আমরা একটা কাজ করে ফেলাই, এইখানে বাইরেই বানায় ফেলাই, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস বানাইলে এইখানে যেটা করা যাবে, লিঙ্ক করে দিই, স্টাইল ডট সিএসএস এর সাথে অলরেডি লিঙ্ক হয়ে গেছে।
এখন কথার কথা, আমাকে এই 15টা এইভাবে না দিয়ে আমরা একটু চালাকি করি। চালাকিটা হচ্ছে যে ডিভ, এই যে ইনটু দিয়া দিয়ে হচ্ছে 15, আচ্ছা ডিভ দেয়া লাগবে না, আমরা ডট দিয়ে করি। ডট এইটারে বললে দিয়ে হচ্ছে, যেহেতু আমরা একটা ক্লাসের নাম দিব, আমরা দিব হচ্ছে বিটিএন বাটন। বাটন দেওয়ার পরে আমরা একটা ইয়া দিব, এইটার মধ্যে বলে দেব যে ডলার, মানে বাটনের উপরে ডলার থাকবে এবং এইটা 15 বার রিপিট হবে। তাইলে বাটন অলরেডি 1 2, যেহেতু আমরা ডলার দিছিলাম ওই জন্য এটা 1 2 3 আলাদা আলাদা বাটন নামে বইসা পড়ছে। একটু মনে হয় ভুল হয়েছে, এই বাটন ডলার দিছি, পাশাপাশি একটা ক্লাস একটা আইডি দিয়ে দিই। আইডি ছাড়া কিন্তু ধরতে কষ্ট হয়ে যাবে। তাহলে এখানে আইডি, আইডিটার নাম কি থাকবে? আইডিটার নাম থাকবে হচ্ছে বাটন, একই নাম থাকবে বাটন, তারপরে হচ্ছে ডলার। তাইলে কি পড়বে? বাটন 1, বাটন আইডি 1, এইভাবে আইডি 1 ইয়া 1, তারপরে আপনার ক্লাস 1, এইভাবে আপনার জিনিসটা হইল। হওয়ার পরে যে জিনিসটা করা যেতে পারে, এখন আপনার যেহেতু এই জিনিসগুলো আসছে এইটার মধ্যে নিচ থেকে যাই, কারণ নিচেরটাই 1 ছিল, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3, তারপরটা 4, তারপরটা 5 6, তারপরটা 7, তারপরটা 8, তারপরটা 9, তারপরটা হচ্ছে 0। তারপরে দেখতে হবে উপর থেকে আসি, দিলাম যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপরে হচ্ছে গুণ, গুণ, আর তারপরে হচ্ছে তৈরি নিলাম ভাগ, আর এইখানে ব্যবহার করে দিলাম ইকুয়াল, হয়ে গেল ইকুয়াল। এই জিনিসটা যদি আমরা দেই এবং আমাদের এই পাশে যাই রিফ্রেশ করি, দেখতে পারবো যে এইরকম আসছে। এটার কোনো স্টাইল মিস্টাইল কিছুই আসে না। এখন স্টাইল মিস্টাইল আস্তে আস্তে আসবে। এইটারে আমরা একটু পাশে নিয়ে যাই। পাশে নিয়ে যাওয়ার পরে এইখানে যদি চাপ দেই, দেওয়ার পর এটা একটু ছোটো করে ফেলাই, নাহলে আবার দেখতে কষ্ট হয়ে যেতেছে। এইখানে এক একটা জিনিসে ধরে ধরে কাজ করতে হবে। এইটারে একটা বলতে হবে, এটার একটা ক্লাস দিতে হবে। ক্লাসটা বলতে হবে ডিসপ্লে, এইটা ডিসপ্লে ক্লাস। আর এইটার নাম দিয়ে দিলাম হচ্ছে ক্লাস ক্যালকুলেটর। এখন এইটারে ধইরা আমার আগে মাঝখানে নিতে হবে। কেমনে মাঝখানে? আচ্ছা, আগে ক্যালকুলেটর ক্লাসটা ধরে ফেলাই। তাহলে ক্যালকুলেটর এটাকে আমরা নিয়ে যাই, একটু বর্ডার দেই। বর্ডার দিলাম হচ্ছে লেটসে 1 পিক্সেল সলিড, এইখানে দিয়ে দিলাম ব্ল্যাক। এইখানে আসি, এইটার একটু রিফ্রেশ করি, এই যে এরকম আসছে। এরকম আসলে কোনো অসুবিধা নাই। আমরা এইটারে এখন একটু উইথ দিয়ে দিলাম, উইথ একটু ছোট উইথ দিয়ে দিলাম 450 পিক্সেল। তাহলে কি হবে? 450 পিক্সেলে চলে আসলো। দ্বিতীয় জিনিসটা কি করা যায়? দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা বর্ডার রেডিয়াস মেরে দিলাম। বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিলাম 12 পিক্সেল, একটু গোল হওয়ার জন্য। গোল হয়ে গেল। তাইলে এইখানে এইটার আপাতত কাজ নাই। এইটা যদি দেখি একটু গোল গোল বর্ডার আসলো। ওকে, প্রথম কাজ শেষ, আমরা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কাজ হচ্ছে কন্টেনারে ধইরা ওইটারে মাঝখানে নেওয়া। তাহলে কন্টেনারে ধইরা ওই জিনিসটারে মাঝখানে নিতে হবে। কন্টেইনার এইটাকে মাঝখানে নিতে হইলে ক্লাসে কি ব্যবহার করতে হইতো? মার্জিন। হ্যাঁ, এইটা করতাম হচ্ছে 0, এই যে 0 অটো। এইটা মোটামুটি সোজা টাইপ, কিন্তু 0 অটোতে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কয়েকটা জিনিস দেখতে হবে। এইটা কিনা একদম হুবহু বানান ঠিক আছে কিনা। তাহলে হুবহু বানান ঠিক থাকলে জিনিসটা হওয়ার কথা, কিন্তু যদি না হয় কোনো অসুবিধা নেই। তাহলে এইটার মধ্যে একটাই আইটেম আছে। স্যার মার্জিন বেশি দিলে হয়ে যাবে, না হলে ওই যে সেন্টারে এনে দেন। বুঝি নাই স্যার কি এইভাবে ধরে না, মার্জিন 0 অটো দিবেন। এটা প্যারা নাই। আপনার মার্জিন 0 অটো না হইলে আমরা ডিএফ মেরে দিই, ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে চলে আসলো। দ্বিতীয় কাজ এখন
এইটারে ফ্লেক্স মারতে হবে, এটা ফ্লেক্স মারলেও কাজ করবে না, এটা ফ্লেক্স মাইরা কোনো লাভ হবে না। আচ্ছা সেটা গ্রিড দিয়ে করতে হইবে মনে হয়। কোনটা? এটা গ্রিড দিতে ওই হবে। যে স্যার বাটন গুলা। হুম, গ্রিডের পূর্বে একটা কাজ করে আনি, একটা ভুল হয়ে গেছে। কমন ক্লাসই তো দেয়নি এগুলো, কমন ক্লাস না দিলে এগুলো স্টাইল করতে তো বিপদ হয়ে যাবে। তাইলে হবে হচ্ছে ডট, প্রথমে দিল বিটিএন, তারপরে দিতে হবে প্লাস, দাঁড়ান, বিটিএন, তারপরে আবার দিব হচ্ছে বিটিএন হাইফেন, ওই কই গেল ডলার, তারপর দিতে হবে হচ্ছে এগুলো একটা আইডিটা হচ্ছে বিটিএন দেওয়ার পরে দিতে হবে হচ্ছে গিয়ে কি এইটা, তারপর ডলার, তারপর দিতে হবে ইনটু, তারপর দিতে হবে 15। আইডি বসলো না তো, আইডি না বসলে তো বিপদ আছে। স্যার ওই যে এইভাবে লিখে আইডিটা পরে ওইভাবে দিয়ে দেন, যে স্যার যে এই কার্সারটারে বড় করেন না, ওই যে আল্টার কন্ট্রোল আল্টার ডাউন আর দিয়ে তারপর আইডিটা একবার বসে দিলে তো হইব। কিন্তু এটা তো একবারে হয়ে যাওয়ার কথা। ভেজাল করে, যাই হোক, এটা ভেজাল করলে কিছু করার নাই, আমরা ওইভাবেই দিই যেমন কইতেছেন, কিন্তু এনে আবার লিখতে অনেক সময় লাগবে, এইটাই তো আমার পছন্দ হয় না। আচ্ছা, একটা পড়বে কমন আইডি, একটা পড়বে এবং এরপরে আবার লাগবে হচ্ছে একটা আইডির জন্য দিব হচ্ছে বিটিএন হাইফেন, তারপর দিব হচ্ছে তারপরে এই টোটাল জিনিসটারে গুণ করব 15 দিয়া, আইডিটা বসলো না, এইটাই একটা বেজাল। তাইলে কি আর করা যায়, এইখানে এবার আইডি দেওয়া যায় বিটিএন হাইফেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ, আইডি বরাবর পড়ে গেছে। এখন নিচ থেকে উপরে যাই, 1 2 3 4 5 6 7 8 9 0, তারপরে ইকুয়াল এইটা, তারপর গুণের পরে আছে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস। যদি জিনিসটা ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে আগের মতোই থাকবে। আগের মতো থাকার পরে এখন আমাকে এই গ্রুপটা ধরতে হবে, বাটন গ্রুপ। এইটারে কাজ করতে হবে গ্রিড দিয়া। বাটন গ্রুপটা আমরা প্রেস্ট করলাম, এখানে গ্রিড দিয়া এটারে আমরা একটু কাজ করে নিই। তাহলে ডিজি ডিসপ্লে গ্রিড, তারপর হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম, এইটা দিতে হবে হচ্ছে আমাদের 1FR, যেহেতু আমরা 3টা আলাদা রো করতে চাইতেছি, 1FR এই যে 3টা রো পর্যন্ত হয়ে গেছে কাহিনী, ঠিক আছে। একটু উল্টা হয়েছে, এইটা 1 এইটা 2 চলবে, তাও এটা খারাপ না। আচ্ছা, তারপরে বুঝতে হবে যে ক্যালকুলেটরটা হচ্ছে এই যে উপরেরটা, ওকে ফাইন, ক্যালকুলেটরটারে আমরা একটু প্যাডিং মেরে দিই, সব দিকে একটু প্যাডিং দিয়ে দিই, হচ্ছে 12 পিক্সেলের মতো একটা প্যাডিং দিই, তাইলে এই যে ইয়ারা থাকবে না, এইটা একটু একটা প্যাডিং আসছে চতুর্দিক দিয়ে। আসার পরে এইখানে যে কমন বাটনের যে ক্লাস আছে এইটার একটু কাজ করতে হবে, তাহলে বিটিএন বাটনরে কি করতে হবে, বাটনরে কমন যেটা আছে এটা একটা কালার চেঞ্জ করে দিই, কালার দিয়ে দিলাম লেটস সে বিস দেওয়ার পরে এইটার আবার একটু করে দিচ্ছে বর্ডার রেডিয়াস, প্রত্যেকটার বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে 8 পিক্সেল, 20 দিয়ে দিলাম, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। আর ওইটা যেখানে এই যে এইটা দিছি এদের মধ্যে আবার একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ থাকবে হচ্ছে যে সবাই থেকে 10 পিক্সেলের একটা গ্যাপে থাকবে। ও আর এর একটা বর্ডার দিতে হবে, তো বর্ডার বলে দিলাম যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক,
ওকে, কালার না, এই জিনিসটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হইল। তারপরে প্রত্যেকটা বাটনের মধ্যে যে ফন্ট আছে, ফন্ট সাইজটা একটু বড় করতে হবে আমাদের। ফন্ট সাইজটা আমরা দিয়ে দিলাম 18 পিক্সেল। কোথায় গেল? 18 পিক্সেল বড় হইলো। হওয়ার পর প্রত্যেকটা বাটনে আবার একটা প্যাডিং দিয়ে দিতে হবে। প্যাডিং দিয়ে দিলাম উপরে নিচে ডানে বায়ে সব দিকে প্যাডিং দিলাম। এই যে আমরা 8 পিক্সেল। তাহলে কি হইলো? এইরকম হইলো। হওয়ার পরে লেখাটারে সেন্টার করতে হবে। তাহলে কি দিতে হবে? টেক্সট অ্যালাইন, সেটা হচ্ছে সেন্টার। তাহলে লেখাটাও মাঝখানে চলে আসবে, মোটামুটি মাঝখানে আসলো। আসার পরে এগুলা সব বাটন ঠিক আছে, যেমন চাইছিলাম মোটামুটি ওইরকম। এইটা একটু চেঞ্জ করে দেবে। কোনটা চেঞ্জ করে দিতে হবে? এই যে এইটারে এখানেই না দিব, এক্সের জায়গায় ইয়া যাবে, ইকুয়াল যাবে, ইকুয়ালের জায়গায় এক্স যাবে। ভালো কথা, এটা তো সোজা ব্যাপার। তাইলে এইখানে যাবে, আচ্ছা দেখালোই, হ্যাঁ এইখানে যাবে হচ্ছে এক্স, আর আর এইখানে যাবে হচ্ছে ইকুয়াল। তাইলে এই যে এইরকম একটা ভাব আসলো। এরপরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইনপুটরে, এই যে এটা ডিসপ্লে নাম দেওয়া আছে, ডিসপ্লে দিয়ে ইনপুটটারে আমার ধরতে হবে। তাইলে কি হবে? যে ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লেরে এইটার একটা উইথ দিয়ে দিই। আগে বুঝতে হবে এইটারে কত দিছিলাম, 450 উইথ দিছিলাম তো, তাহলে ওইটারে নির্দ্বিধায় উইথ মাইটা দিয়ে হচ্ছে 420 পিক্সেল, না 410 পিক্সেল দেওয়া যাক। 410, ওই যে উপরের ইনপুট বক্সটা। তারপরে এই ইনপুট বক্সটা আরও কিছু কাজ করতে হবে। প্রথম কাজ করতে হবে যে এইখানে একটা এমবি মানে মার্জিন বটম দিতে হবে, মানে 15 পিক্সেলের একটা বটম মার্জিন দিতে হবে। দিলাম। তারপরে আর একটু কাজ করতে হবে, এখানে একটা বর্ডার দিতে হবে। বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড, এইখানে আমরা বললাম যে ব্ল্যাক। এই যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক আসলো। আরও কাজ আছে, কাজ শেষ হয় নাই। এখানে বর্ডারটারে আমাদের একটা রেডিয়াস দিতে হবে একটু গোল করার জন্য, 12 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে হাইট দিতে হবে। কোথায়? এই যে এইচআই জিএসটি হাইট, হাইট দিয়ে দিলাম লেটসে 20 পিক্সেলের মতো একটা হাইট দিয়ে দিলাম। আমারে 2 মিনিট থাকতে একটু জানাবেন যাতে ওইটার সময় পাওয়া যায়। ওকে, এরপরে এইরকম একটা জিনিস পাওয়া গেল। এখন পাওয়া যাওয়ার পরে এইটার একটু মাঝখানে আনতে পারলে ভালো হইতো। তাহলে এইটার একটা ক্লাস দিই আমরা। এইটারে আমরা একটা ক্লাস দিয়ে বলে দিই হচ্ছে যে ডিসপ্লে, এইটার একটা নাম দিয়ে দিই কন্টেইনার। তাহলে এইটার উপরে চলে যায় ডট, এটা বলে দিলাম ডিসপ্লে কন্টেইনার। এইটারে আমরা কি করে দিলাম, দুই দিকে সমান সংখ্যক প্যাডিং যদি দিতে চাই, প্যাডিং অটো দিলে হবে না। উপরে নিচে প্যাডিং হবে হচ্ছে 0, আর দুই দিকে হবে হচ্ছে অটো। আশা করি কাজ করা উচিত। না কাজ করে নাই, না কাজ করলেও সমস্যা নেই। এইটারে কাইটা দিয়া উপর থেকে এই কথাটা নিয়ে আসি। তাহলে এইটা মাঝখানে চলে আসার কথা, মাঝখানে চলে আসছে। মাঝখানে চলে আসলো। এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিমো, ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়া দিই, সাপোজ অ্যাকোয়ামেরিন। একটু বিশ্রী হয়ে যায় কিন্তু চলে আর কি। ওকে, এখন এই ইনপুটটার মধ্যে আপাতত কাজ করার জন্য আমরা একটু একটা ভ্যালু লেখা দিই। একটা ভ্যালু না লেখা দিলে বোঝা যাবে না। ভ্যালু দিয়ে যদি আমরা এখানে বইলা দিই
যে ভ্যালু দিয়ে আমরা বলে দিলাম যে ভ্যালু 20। এই যে 20টা কেমন যেন ছোট আসতেছে, এটা একটু বড় করতে হবে। এই বড় করতে হলে এটারে কি করতে হবে, ওই যে ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ 20 পিক্সেল। এবার এই যে প্যাডিং লেফট দিয়ে দিলাম লেটসে 50 পিক্সেল, 50 পিক্সেল না 20 পিক্সেল দিলাম। তাহলে এই দিক থেকে জিনিসটা একটু এই পাশে আসলো। 20-এর থেকেও বড় করা যায়, 25 পিক্সেল দিয়ে দিই, তাহলে আর একটু বড় হবে। আর সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটার কোনো হাইট ছিল, যে 20 পিক্সেল ছিল হাইট, এইটারে আমরা একটু বড় করে দিই, 30 পিক্সেল করে দিই। এই এখন মাচ বেটার, আগের থেকে যথেষ্ট ভালো। এই এতক্ষণ পর্যন্ত যা গেল এগুলি সকল কিছুই গেল হচ্ছে মোটামুটি যেটা বলা যায় এর সকল কিছু যেটা যেটা গেল সেই জিনিসটা গেল হলো আপনার কি বলবো, এই জিনিসটাতে বলা হচ্ছে আপনার মানে কসমেটিক মানে এইটার টোটাল দেখতে কেমন দাঁড়াইবে বা জিনিসটা দাঁড়া করাইলে কেমন হবে হাবিজাবি এই জিনিসগুলো। এখন আসবে হচ্ছে জাভা স্ক্রিপ্টের পার্ট, যে আমি কিভাবে এইখান থেকে ভ্যালু নিব এবং এইখানে ওইটারে ইকুয়াল দিয়া যোগ করব। এই পার্টটাই হচ্ছে মূলত একটু ভেজাল টাইপের পার্ট, এবং এইটা একবার যদি মাথায় ঢুকে যায় তাইলে এই জিনিসটা করাও সোজা। তাইলে এই জিনিসটা কেমনে করা যায়, এই জিনিসটা করার কয়েক লক্ষ পদ্ধতি আছে, বাট আমাকে এখন সুবিধা আছে, আমরা সবগুলোর মধ্যে আইডি মাইরা দিছি। আমরা এখন আইডি বাটন না রাইখা এই আইডিগুলারে একটু ওই যেগুলা সাংকেতিক চিহ্ন ওগুলার লেখাটা চেঞ্জ করে দিই, প্লাস দিয়ে দিই। এইটার ক্ষেত্রে আমরা বলে দিই হচ্ছে এইটা হচ্ছে মাইনাস, যেগুলা শুধু সাংকেতিক চিহ্নগুলারে চেঞ্জ করে দিই। এইটারে বলে দিই হচ্ছে ডিভাইড। আচ্ছা, আর এইটা হচ্ছে সরি উপরটা ছিল ইকুয়াল ছিল, এটা ইকুয়াল। এইটা ছিল হচ্ছে ডিভিশন, আর এইটা ছিল মাল্টিপ্লাই। ওকে, তারপরে ক্লাসের মধ্যে দিয়ে আমরা কি পাইতেছি, এইখানে এই জিনিসটার নাম ছিল হচ্ছে লেটসে 0। আচ্ছা 0 দেওয়া ঠিক হবে না, নাম্বার দিয়ে ক্লাস ধরা। আচ্ছা ওইটা যা ছিল তাই থাকুক। 6 বিটিএন এটা 6 না বললে আমরা বাটন 0 বললাম, এটা 9 এইটারে আমরা 9 বললাম, লেখার সাথে মিলে 8 বললাম। 8 ঠিক আছে, তারপর 9 না 8-এ 8, এইটা হবে হচ্ছে 7। এইটা যেহেতু 6 নাম্বারটারে দেখাইতেছে এইটা হবে হচ্ছে 6। এইটা দেখাইতেছে 5-রে 5, এইটা হবে হচ্ছে 4, এইটা হবে হচ্ছে 3, এটা হবে 2, আর এটা 1। মানে হচ্ছে যেটা যা দেখাইতেছে সেইটার আইডিটা তাই, যে 1 নাম্বার বাটন যেটা বাটন 1 প্রিন্ট সেটার আইডিটাও বাটন 1। এখন জাভাস্ক্রিপ্টের ফাংশনটা আমাদের বুঝতে হবে। ফাংশনটা কি, যে যদি এই বাটনটা প্রেস হয়, এই বাটনটা যদি আমাদের প্রেস হয় তাহলে কোনো একটা জায়গায় জমা থাকবে, এবং শুধু 1 জমা থাকবে না, 1-এর সাথে কি জমা থাকবে, 3টা জিনিস জমা থাকতে হবে। 1 জমা থাকবে, সাংকেতিক চিহ্ন জমা থাকবে, আর ইকুয়াল যখন আমরা ক্লিক করব, ইকুয়াল ক্লিকের সাথে সাথে সেইটা আমাদের প্রিন্ট হইয়া কোথায় দেখাবে, এইখানে দেখায় দিবে। এইটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে সেইটা আমরা এখন কিভাবে করব, মানে এইটাতে এখন এই জিনিসটা বোঝা সোজা, যে যদি বাটন 1 প্রেস হয় তাহলে কোনো একটা জায়গায় ভ্যালু 1 হিসাবে জমা হবে, বা 2 বা 7। এই যে 7 যদি প্রেস হয় তাহলে এই যে আইডি বিটিএন 7 থেকে 7-এর মধ্যে চলে আসার পরে যে জিনিসটা হবে, যে একটা জিনিস ওইখানে ওই ইকুয়াল বাটন শুধুমাত্র ইকুয়ালে প্রেস মানে ক্লিক করার পরে
আমার ওই জিনিসটা ওইখানে দেখা যাবে। তার মানে এই জিনিসটা কয়েকটা জিনিস হবে নির্ভরশীল, মানে ইকুয়াল জিনিসটা যখন চাপ খাবে, ইকুয়ালটা কয়েকটা জিনিসের উপরে নির্ভরশীল, সেইটা নিয়েই এখন আগামী কাজ। দাঁড়ান দেখে নি ক্লাসের সময় আছে কিনা। ওকে, ক্লাসের সময় আছে। এখন এইটা কয়েকটা ভাবে করা যায়, তবে আমরা এইটার উপরে, এই যে এই ইকুয়াল আইডির উপরে একটা ইভেন্ট লিসেনার বসাইতে চাই। ইভেন্ট লিসেনার মানে যে যখন একটা কাজ ঘটে তখন সেই ইভেন্টটা লিসেন হয়। আমরা যদি বলি যে জেএস মানে ইভেন্ট মানে কি, ধরেন একটা একটা ঘটনা ঘটতেছে, সেই ঘটনাটা কি ঘটতেছে, সেই ঘটনাটা মানে একটা বাটন চাপ দিচ্ছে, ব্রাউজার কি ওই একটা বাটন চাপ দেওয়া বুঝতে পারে কি না, সেই জিনিসটারই বলা হচ্ছে ইভেন্ট লিসেনার। আমরা যদি এইখানে চলে যাই ডমে, সেইখানে বলতেছে যে ইভেন্ট লিসেনার এই যে এইভাবে ধরতে হয় কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেই আইডিটা দিলাম সেইটার মধ্যে আমরা একটা ইভেন্ট লিসেনার লাগাইলাম। ইভেন্ট লিসেনারটা কী ধরনের টাইপ বললাম যে ক্লিক টাইপ হচ্ছে গিয়া কি, ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে একটা ফাংশন দিতে হবে, এই ফাংশনটা কী ঘটনা ঘটবে। এখন আমরা সেই ইভেন্ট লিসেনারটা এইটারে হুবহু কপি করতে পারি কথার কথা, বা আমরা নিজেরাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমাদের এইটার কাজ শেষ, এইটার খুব একটা কাজ নাই। আমরা এইখানে যেহেতু অটোমেটিক্যালি ইয়া লাগানোই আছে, কি বলে, এই যে নিচে স্ক্রিপ্ট লাগানো, স্ক্রিপ্টের মধ্যে কাজটা সাইডে ফেলাইতে পারি। ইভেন্ট লিসেনারটা আমরা লাগাবো হচ্ছে ইকুয়ালের উপরে। তাহলে এখানে বলতে হবে যে ডকুমেন্ট, এই যে ওকে, এইখানে আমাদের বলতে হবে যে এটা আরেকটু ছোট করলেও অসুবিধা নাই, এইটা বন্ধ করে দিই। এইখানে বললাম যে ডকুমেন্ট ডট, এটার আমরা পাইতে চাইতেছি আইডি দ্বারা, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে আইডিটার নাম ছিল হচ্ছে এই যে ইকুয়াল, এই আইডিটা, এই যে এই আইডিটা। তাহলে আমরা এই যে দিলাম আইডির নাম, তারপর কি লিখতে, তারপর লেখাটা সোজা বলতে হবে যে অ্যাড ইভেন্ট লিসেনার, যে একটা ইভেন্টরে সে লিসেন করবে। আমাদের বলতে হবে যে সেই ইভেন্টটা কী হবে, ক্লিক ইভেন্ট হবে। ক্লিক ইভেন্ট হবে এটা প্রথম প্যারামিটার, আর দ্বিতীয় প্যারামিটার হিসাবে একটা ফাংশন নেবে। আমরা একটা ইয়া ফাংশনও দিয়ে দিতে পারি, একটা খালি ইয়া ফাংশন, এটা বলা হচ্ছে অ্যারো ফাংশনও আমরা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সেই কাজটাই করছি, একটা খালি, এইখানে কই গেল, এইটা বন্ধ করে দিই। এইখানে আমরা একটা খালি অ্যারো ফাংশন দিয়ে দিছি। এই খালি অ্যারো ফাংশনটা কি করবে সেইটাই আমার বুঝতে হবে। খালি অ্যারো ফাংশনটার মধ্যে আমি যা দিব সেই ঘটনাই ওইখানে ঘটবে। এখন আমার আরেকটা জিনিস বুঝতে হবে যে এইখানে আমার এই ডিসপ্লের মধ্যেও একটা আইডি লাগাইতে হবে, নাহলে তো আমি ডিসপ্লেটা ধরতে পারবো না। আমি দিয়ে দিলাম যে ডিসপ্লে, এই যে ডিসপ্লে দিয়ে দিলাম, আইডি হচ্ছে ডিসপ্লে। আমি যদি এখানে বইলা দেই, এই যে আমার ওই ডিসপ্লের ধরার নিয়মই হচ্ছে ডকুমেন্ট লিখতে হবে। ডকুমেন্ট লিখে গেট এলিমেন্ট বাই আইডি বললাম, বলার পরে আমি যদি বইলা দিই যে হ্যাঁ এই আইডিটা কোনটা, এটা হচ্ছে ডিসপ্লে, তার মানে ওই ইনপুটটারে সে ধরবে। ইনপুটটারে ধরার পরে আমি এই ডিসপ্লেটারে কী করতে চাইতেছি, মানে আমি তো আইডিটা ধরলাম, এরপরে আমি এটার ভ্যালু চেঞ্জ করতে চাইতেছি, ভ্যালু। তাইলে আমি এখানে ভ্যালু দিলাম। ভ্যালু দেওয়ার পরে ভ্যালুটা কি হবে, আমি ধরেন বলে দিলাম স্ট্রিংয়ের মধ্যে ভ্যালুটা হবে হচ্ছে 12। কথার কথা যে যখন এই ইভেন্টটা ঘটবে তখন সে ওইটারে ধরবে, ওই ডিসপ্লেরে ধরবে, ধইরা সেইটার ভ্যালুরে সে চেঞ্জ করে বানায় দিবে 12। কলের সময় অত্যন্ত অল্প আছে। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে ইভেন্টটা লিসেন হয় কিনা। এইখানে যদি আমরা এই যে ক্লিক করি কোনো কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না এটার আমরা একটু ইরর পড়ার অভ্যাস করি। এইখানে যদি আমরা যাই তাহলে আমরা এখানে রিফ্রেশ করি নি, প্রথম ব্যাপার হলো রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, এই ইকুয়ালে ক্লিক করলাম, 12 হয়ে গেল। জিতু আপু দেখতে পাইছেন ঘটনাটা কি করছে? স্যার হচ্ছে দেখতে তো পাইছি স্যার, শেষটুকু হাতের উপর দিয়ে যাইতেছে। কোনো কঠিন কিছু হয় নাই। প্রথম ব্যাপারটা হইছে জি স্যার, দুই তিনবার দেখলে ভিডিওটা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনি ইকুয়াল বাটনের উপর একটা ইভেন্ট লিসেনার বসাইছেন, তারপরে
আপনি ইনপুটকে ধরছেন, এই যে উপরের ইনপুটটা ধরছেন, মানে আপনার তো আপনার ক্যালকুলেটরটা কাজ করে, কিন্তু ইকুয়ালে না চাপ দিলে ক্যালকুলেটর কাজ করবে না, এটা বুঝছেন। এখন ক্যালকুলেটর কাজ করবে না যদি আপনি ইকুয়ালে না চাপ দেন। আগে আপনি চেক করতেছেন যে ইকুয়ালে চাপ দিলে আমি যদি একটা ভ্যালু, মানে আমি যদি একটা ভ্যালু ইনপুটটার মধ্যে পাঠাই সেইটা প্রদর্শিত হয় কি না। আমি যদি এখানে বললাম যে 999, কথার কথা, এইখানে যদি রিফ্রেশ রাখলাম, আর আমি এইখানে তো 12 জোর করে দেখাইতেছি ভ্যালু, আমি 12 কাইটা দিলাম। এখন আমি এই যে কিছুই দেখাচ্ছে না। আমি একটা কাজ করতে পারি, এইখানে আমি দাঁড়ান, আমি ভ্যালু নর্মাল ক্যালকুলেটরে যেরকম 0 থাকে 0 দেখাইলাম। এই মুহূর্তে যদি আমি ইকুয়ালে চাপ দিই, ওই যে 999 মানে হচ্ছে যে এইখান থেকে একটা ইভেন্ট ঘটতেছে, একটা ঘটনা ঘটতেছে, এবং সেই ঘটনাটা মানে এখানে ক্লিক করলেই এইখানে চলে আসবে 999। কারণটা কি, ওই যে আমি ধরছি, ধরার নিয়মটাই হচ্ছে আপনি এই আইডি দিয়ে ধরতে হইলে গেট এলিমেন্ট বাই আইডি, কিন্তু আগে আপনাকে বলতে হবে ডকুমেন্ট। এই কথাটা মানে এইটা হচ্ছে ধরার নিয়ম, মানে আপনি ওই জিনিসটা ধরবেন, ধরার নিয়ম। দাঁড়ান আমি কলটা কাইটা আবার একটা আইডি দিতেছি, একটা দিতেছি। মনে হয় যারা যারা জয়েন করার সবাই জয়েন করছেন। আমি আমার কথাটা কন্টিনিউ করি, এইটার এখন দরকার নেই, এটা একটু বন্ধ রাখি। তো যেই জিনিসটা দরকার ছিল বোঝা, সেটা হচ্ছে যে আমি এইটা বন্ধ রেখেও একটা লস, এইটারে আসলেই খোলা রাখতে হবে। স্যার স্ক্রিন দেখা যায় না। আপু স্ক্রিন দেই নেই আমি। তো যেই কথাটা বলতেছিলাম, যে এইখানে আপনার জাভাস্ক্রিপ্ট করতেছে কি, সে চাইলে একটা ঘটনা, মানে আপনি যে ওই যে ক্লিক করলেন ইকুয়াল নামের যে একটা জিনিস আছে, সেটার উপর যে আপনি ক্লিক করলেন, সেই জিনিসটাই জাভাস্ক্রিপ্ট ধরতে পারে। তো আপনার জাভাস্ক্রিপ্টের, আপনাদের সেই জাভাস্ক্রিপ্টের ধরার নিয়মটা একটু অন্য টাইপের। জাভাস্ক্রিপ্টে ধরার নিয়মটা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট মনে করে যে এই ট্যাগগুলোর নাম হচ্ছে এক একটা ডকুমেন্ট, ঠিক আছে? তো সে মনে করে যে এই ট্যাগগুলারে ডকুমেন্ট বলে। তো আপনার সেই এই যে যেহেতু এই ইকুয়ালটারে ধরতে চাচ্ছেন, যে একটা ঘটনা ইকুয়ালের সাথে ঘটতেছে, সে এইটারে ধরবে কিভাবে? সে প্রথমে মনে করছে ডকুমেন্ট, ডকুমেন্ট দিলে তো যে কোনো ডকুমেন্ট হইতে পারে। এখন আপনার তারে বলে দিতে হবে যে কোন, মানে ডকুমেন্টটার আপনি কি দ্বারা তারে ধরতে চান। তখন এর একটা ফাংশন আছে, ফাংশনের নাম, এটা একটা কমন ফাংশন। এই দুইটা জিনিস আমার হাতে নেই, আমি মনের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না। তাইলে আমি যদি আইডি দ্বারা ধরি, তাইলে আমার এইখানে ফাংশনটার নাম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। মানে গেট মানে নাও, এলিমেন্টারের নাও, কি দ্বারা নাও? আইডি দ্বারা নাও। এই ফাংশনটা রিসিভ করে একটা আইডির নাম, আমাকে বলে দিতে হয় যে আমি এখানে যে আইডির নাম রাখছি সেই আইডির নামই আমার তাকে বলে দিতে হয়। তো এখন সে ধরলো, ইকুয়ালরে ধরলো, কিন্তু ধরার পরে কি ঘটবে? আমি বললাম যে ইকুয়ালের সাথে তুমি একটা ইভেন্ট লিসেনার, মানে একটা ইভেন্ট ঘটবে, সেই ইভেন্টটা ঘটলে যাতে তুমি লিসেন করতে পারো, মানে ইভেন্টটা ঘটার সাথে সাথে যাতে তুমি বুঝতে পারো যে এর মধ্যে কী হইতেছে,
সেইটা তুমি এইটার সাথে অ্যাড করো। তাহলে আমি বললাম যে এইখানেও এই জিনিসটাও আমার হাতে নেই, আমার এই কথাটা একদম এইরকমই লিখতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার। এইটা দুইটা জিনিস নিবে, একটা জিনিস নিবে হচ্ছে যে কোন ইভেন্টটা আপনি ধরতে চাচ্ছেন, মানে হচ্ছে ইভেন্টটার নাম কি। তা আমি বললাম যে ইভেন্ট অনেকগুলা আছে, স্ক্রলিং ইভেন্ট আছে, কি কি ডাউন আছে, কি আপ ইভেন্ট আছে। এইখানের ইভেন্টটার নাম হচ্ছে ক্লিক, মানে আমি যেহেতু ক্লিক করতেছি এইটা আমার হাতে নাই, এইটা যা আছে তাই, এটা ক্লিকই দিতে হবে। এরপরে এই জিনিসটা নিবে একটা ফাংশন, তো সে একটা ফাংশন নিছে, ফাংশন আকারে আমি এখানে ফাংশন লেখা এইরকম ব্র্যাকেট দিয়েও দিতে পারতাম, তাইলেও কাজ করতো। মানে আমি এইটারে কাইটা দিয়া, লেটস এইটারে কাইটা দিয়া আমি যদি এখানে জাস্ট একটা লেখা দিতাম যে ধরেন ফাংশন, তাইলেও জিনিসটা যেমন কাজ করবে। এইটারে কাইটা দিয়া এইখানে আমি যদি ইকুয়াল দিয়া এই যে এইটা দেই অ্যারো ফাংশন, তাইলেও একইভাবে কাজ করবে। এই তখন সে এই যে যে ক্লিক হচ্ছে এইটারে সে ধরতে পারতেছে, কিন্তু ক্লিক হচ্ছে এই লাইনটারে আপাতত আপনি মনে করেন এই লাইনটা নাই, কই গেল কন্ট্রোল এটা, আচ্ছা। তো ক্লিক হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে যখন ক্লিক হবে তুমি বলবা যে এই যে এখানে বলবা যে বাটন ইজ ক্লিকড। কোথায় বলবা? কনসোলের মধ্যে বলবা যে বাটন ইজ ক্লিকড। তখন এইখানে আমি একটু চলে আসি, ইন্সপেক্টে চলে আসি, কনসোলে চলে আসি। আমি যদি এটা রিফ্রেশ করি এখন আর কিছু নাই। আমি যদি এইটার মধ্যে ইভেন্ট লিসেনার লাগাইছি ইকুয়ালের মধ্যে, মনে রাখতে হবে আমি যদি ইকুয়ালে ক্লিক করি আমি দেখতে পারবো যে বাটন ইজ ক্লিকড। তার মানে এই যে ইভেন্ট লিসেনারটা যে কাজ করতেছে এইটা আমি বুঝলাম। এখন কয়েকটা জিনিস আমার দরকার। ইভেন্ট লিসেনার আমার বুঝতে হবে যে ইভেন্ট লিসেনারে যদি ক্লিক পড়ে, ইকুয়ালে ক্যালকুলেটরের ইকুয়ালে ক্লিক পড়া মাত্রই এইখানে একটা সংখ্যা দেখা যায়, কারণ মানুষ 9+6 দিবে, দিয়ে ইকুয়ালে ক্লিক করবে, সর্বশেষ কাজটা ইকুয়াল হবে। তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার আমার ইকুয়ালেই লাগাইতে হবে, আমি ইকুয়ালেই লাগাইছি। এখন আমি ট্র্যাক করতে পারতেছি যে ইকুয়ালে ক্লিক হচ্ছে, এই যে আমি 8 বার ক্লিক করলাম ইকুয়ালে। এখন এই ইকুয়ালে ক্লিক করলে আমার হবে না, আমার আরেকটা জিনিস দেখতে হবে যে ইকুয়ালে ক্লিকের মাধ্যমে আমি কি চাইলে, এইটা তো একটা ইনপুট ফিল্ড, এটার মধ্যে ভ্যালু দিয়া ধরতে হয়। তাইলে আমি কি করলাম, এইটারে আমি এখন একটু কাইটা দিই, কনসোল লগ দিয়ে আমি বুঝছি যে আমার ওটা কাজ করে। এইখানে আমি আবারও একটা কাজ করতেছি, সেই কাজটা কি, আমি ওই যে জাভা স্ক্রিপ্ট সকল জিনিসের ডকুমেন্ট আকারে ধরে সকল ট্যাগরে, তো আমি বললাম যে ডকুমেন্ট। তারপরে জাভা স্ক্রিপ্ট বলতেছে ডকুমেন্ট আমি বুঝি না, তুমি আর কিসের ধরতে চাও? তো আমি বললাম যে আইডি দ্বারা ধরতে চাই। তো সে বললো আচ্ছা ঠিক আছে, আইডি দ্বারা কিসের ধরতে চাও? তো ওই যে ইনপুটটা ছিল, ওই ইনপুটটার নাম, আইডির নামটা ছিল ডিসপ্লে, তাই আমি বললাম ডিসপ্লে। তারপরে আবার বলতে হবে যে ভাই আমি এটার মধ্যে কি করতে চাই, তাইলে এইটার যে ভ্যালু ছিল বা আছে আমি সেই ভ্যালুটারে ধরতে চাই। ভ্যালু মানে এই যে দেখেন এইখানেও কিন্তু ভ্যালু ইকুয়াল টু 0 দিয়ে দিছি, যার কারণে রিফ্রেশ করলে প্রথম অবস্থাটা 0ই থাকে। কিন্তু আমি এই ইভেন্টটা ঘটানোর মাধ্যমে যদি এই ভ্যালুতে ক্লিক করি তাহলে সেইটা 999 প্রিন্ট করে। তাইলে কি হলো, আমি যদি এই ইভেন্টটারে ট্রিগার করি, মানে এই ইভেন্টটা ঘটাই, তখন কিন্তু 999 ভ্যালুর জায়গায় বসে পড়ে। এখন আমার কাজ খুবই সোজা, আমি যদি এই দুইটা জিনিস করতে পারি, মানে আমার ইকুয়ালও কাজ করতেছে, ভ্যালুও কাজ করতেছে, তার মানে এখন আমাকে বুঝতে হবে যে কোনো একটা ভাবে এদের মধ্যে থেকে, এই যে এদের কাদের মধ্যে থেকে, এই যে এই মানে আমার এখানে যদি একে ক্লিক পড়ে, আমার বুঝতে হবে যে একে যদি ক্লিক পড়ে, একে ক্লিক করার পরে যে জিনিসটা হবে সেই একের মধ্যে থেকে আমার বুঝতে হবে যে একের মধ্যে থেকে আমার একটা, মানে একের মধ্যে থেকে এই যে এক আছে, এই একটা আমার কোনো একটা ভ্যারিয়েবলে জমা হবে। আমি এই জিনিসটা একটু ছোট্ট করে দেখাই যে আমি যদি এই একের আইডি কি খেয়াল করেন, একের আইডি হলো বাটন 1, সোজা ব্যাপার। তাহলে লেটসে আপনার এইটা সবচেয়ে নিচে হবে, কারণ ইনপুটে লেখাটা সবচেয়ে লাস্টে হবে ইকুয়ালে ক্লিক দেওয়ার পরে। তাইলে আমি ধরেন আমি বললাম যে কনস্ট্যান্ট, আমি বললাম যে কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্ট না বলি, আমি আচ্ছা আমি বললাম যে
কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? 1, মানে 1। আমি বললাম যে 1 মানে হচ্ছে 1 রে আমি বলতে চাইতেছি এইটাই হলো আমার 1। কোনটা? এই যে এইটা হচ্ছে আমার 1। তা আমি বললাম যে কনস্ট্যান্ট 1 মানে এই যে ডকুমেন্ট আমার বলতে হবে, কারণ ওইটা তো ডকুমেন্ট, ওই ডিফটা তো জাভাস্ক্রিপ্টের কাছে ডকুমেন্ট। আমি বললাম গেট এলিমেন্ট বাই এইটারে তুমি কি করো, এইটার আইডিটা ছিল 1। তার মানে সে এখন মনে রাখবে যে 1 মানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? সে মনে করবে যে 1 মানে হচ্ছে এই জিনিসটা। এখন আমি যদি এই 999 জায়গায় আমি যদি ইকুয়াল বলি যে ভাই তুমি 1 রে বসায় দাও, তাহলে বুঝতে হবে যে এই 1 হচ্ছে এই 1। তা এখন কি হবে যদি আমি জাস্ট এইখানে ইকুয়ালে চাপ দেই, এখানে একটা ইরোর ধাইতেছে যে অবজেক্ট এটা এখান থেকে ডাইরেক্ট বসানো যাবে না। কারণ আছে তো, কারণ হচ্ছে যে এইটা তো আমি এইটার কি নিব, আমি আইডি দিয়ে এলিমেন্টারে পাইছি, আইডি দিয়ে এলিমেন্টারে পাইলে হবে না তো, আমার পাইতে হবে এইটার মধ্যের এই যে ইনার টেক্সট, মানে ভিতরের লেখারে আমার পাইতে হবে। তো যদি এটার ভিতরের ইনার টেক্সটে পাইতে হয়, আমি যদি ইকুয়ালে চাপ দিই তখন ওই যে ভিতরের লেখাটা কিন্তু 1 ছিল। যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখেন আমি এইখান থেকে এই যে চইলা যাই হচ্ছে, ধরেন লেটসে 9, এই যে 9 বাটন 9 মধ্যের ভিতরের লেখা হইলো 9। তাহলে আমি যদি বাটন 9 জায়গায় 9 মাইরা দিই, এই যে 9 মাইরা দিলাম, তাহলে সেইটার ভিতরের টেক্সটটা কি, ইনার টেক্সটটা কি? তাহলে আমি যদি এই যে এইখানে যদি আমি যদি জাস্ট একটু করি, কইরা আমি যদি এখানে বলে দিই ইকুয়াল, এই যে 9 প্রিন্ট আসতেছে, তার মানে কি 9 এইখান থেকে সে নিয়ে নিতেছে। কিন্তু আরেকটা জিনিস আমার মনে রাখতে হবে, এখানে আরেক ধাপ কাজ আছে। কাজটা কি? কাজটা হচ্ছে যে আমি তো 9তে ক্লিক করি নাই, এ 9-এর মধ্যে এইটা আছে, কিন্তু সে ওইটারে নিয়ে যায় ওইখানে ডাইরেক্টলি ইনার টেক্সটে বসাই দিতেছে। তার মানে আমার এখন 9-এর ক্লিকরেও ধরতে হবে। আমি যে 9-এ ক্লিক করছি, এই যে 9-এ যে আমি ক্লিক করলাম, এই 9টারও কোনো একটা জায়গায় ধরতে হবে, 9টার একটা জায়গায় জমা রাখতে হবে। জমা রাখার পরে শুধু 9-এর জমা রাখলে হবে না, সবাইটা জমা রাখতে হবে। জমা রাখার পাশাপাশি আমার আবার এই যে প্লাস মাইনাস, এই যে ভাগ গুণ, এদেরটাও জমা রাখতে হবে। আমি ইকুয়ালের কাজটুক করতে পারছি, যে ইকুয়াল চাপ দেওয়া মাত্র এইখানে একটা সংখ্যা দেখা দেয়, কিন্তু এইগুলা চাপ দেওয়া মাত্র যে এই জিনিসটা ওইখানে জমা থাকে, সেই জমাটাও তো আমাকে তৈরি করতে হবে। তো সেই জমাটা কেমনে তৈরি করব? কিন্তু তার আগে জিতু আপু, জি স্যার। এতটুক পর্যন্ত তো আমার মনে হয় আপনার মাথায় হালকা পাতলা ঢুকছে নাকি? জি স্যার, এগুলো বুঝছি। আচ্ছা, এখন আবার আমার ওই যে ল্যাপটপের চার্জ হয়ে গেছে 6%, এইটা হইলো একটা অসুবিধা, মানে বন্ধ হয়ে যাবে পুৎকিরা। এখন কথা হচ্ছে এইটাও সোজা, এইটুক আমি আপনার, এটা কবে পর্যন্ত সময় আছে? সমস্যা না, এটা আমার হইতেছে 26 তারিখ পর্যন্ত সময় আছে এটা। ওকে, তাইলে কালকে পরে এইটা করেন। আমরা, এটা যেহেতু করছি ক্যালকুলেটর, এটা আমরা কালকে শেষ করে ফেলামু। এটা শেষ করলে অনেকেরই আপনাদের জাভা স্ক্রিপ্টের প্রতি যে জটিলতা বা এটা দিয়ে আসলেই করেটা কি সেইটা এটা সম্পর্কে ব্যবহারটা ভালো বুঝতে হয়ে এটা যাবে। ব্যবহারটা ভালো বুঝে যাবে। ক্যালকুলেটরটা বানায় ফেলাইলে আপনি বুঝতে পারবেন যে আমরা এরপরে হচ্ছে যে এই বাটনের ক্লিকটাকে আমরা ধরে নিয়ে যাইতে চাইতেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু বুঝি যে এইখানে যখন আমরা ক্লিক করি, এটা কেন এই যে এইরকম বার আসে, এই বার আসার কারণ একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমরা ডিভের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো বাটন না, ঠিক আছে? ডিভের মধ্যেই সরাসরি দিয়ে দিছি, এই কারণে এইখানে এইটারে আমার কপি করার একটু চান্স দেয়। এখন এই জিনিসটারে যদি একটু সুন্দর করতে চাই, মানে একটু সৌন্দর্য বর্ধন করতে চাই, আমি একটু এইটারে খুললাম, খোলার পরে বোঝার চেষ্টা করলাম যে এই যে বাটন থেকে আসতেছে জিনিসটা, আমি বাটনের কার্সরটা চেঞ্জ করে দিই। কার্সর মানে কি? ওই যে যেইটা দিয়ে আপনার মানে এই যে মাউসটারে বলে কার্সর, যে মাউসের ইয়াটারে কার্সরে বলে দিলাম পয়েন্টার বললে হবে। এটা কি, আমরা যদি একটু রিফ্রেশ করি, এখন এই জিনিসটা এই যে এই বাটনের উপরে আনলে এটা আঙ্গুল হয়ে গেল, এটা দেখতে একটু সুন্দর লাগে। যদিও এটার ভিতরে বাটন না, কিন্তু ইভেন্ট লিসেনার বাটন ছাড়াও বসানো যায়। তার মানে এইখানে ক্লিক করলে এখন এই জিনিসটা একটু দেখতে একটু সুন্দর হইতেছে, এই যে এই পয়েন্টার হয়ে গেল। তো বাদ বাকি পার্টটুক, কারণ আমার ল্যাপটপের এই যে ভয়াবহ চার্জ শেষ, 5 সেকেন্ড মানে 5% হয়তো কিছুক্ষণের মধ্যে কাটা যাবে,
আমরা যেহেতু অতটুকু পাইরা গেছি, মানে ক্যালকুলেটরের ইকুয়ালে চাপ দিলে একটা সংখ্যা আমাদের ইসের মধ্যে প্রদর্শিত হইতেছে, মানে আমাদের ওই উপরের রেজাল্টের মধ্যে প্রদর্শিত হইতেছে, তাইলে আমাদের এই এই যে নিচের থেকে সংখ্যা একটা জায়গায় জমা রাখা সেইটারে ইকুয়াল দিয়া দেখানো, এইটা খুবই মামুলি ব্যাপার। এটা নিয়ে টেনশন নেই, কালকে আমরা এটা পাইরা যাব। আর আজকে জি অন্য স্যার। কারোর কোনো সমস্যা যদি থাকে, তামান্না আপুর মনে সমস্যা ছিল, সে স্ক্রিন তো শেয়ার করতে পারলো না। আর রইল বাকি সীমা আপুর সমস্যা। সীমা আপু, আমি আপনার এই প্রজেক্টটা এই পাশ থেকে আপনার ওই পুরানো ইয়াটা ফালায় দিয়ে আবার নতুন কইরা ওয়ার্ডপ্রেস অ্যাড করে দিয়ে দিব WP3-তে। আপনি একটু WP3-তে একটু চোখ রাখেন, এটা আমি নতুন করে দিতেছি, তাহলে আপনার এই যে ভাঙা ভাঙা সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি নতুন করে ওইটার মধ্যে এলিমেন্টর আর এক্সট্রা দিয়ে কইরেন, তাইলে আর প্যারা থাকবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, আর চার্জও নাই, পুট করে ল্যাপটপ এখনই বন্ধ হয়ে যাব। তাইলে আপনাদের সাথে আজকের মতো বিদায়। কালকে আমরা এই স্যার। ক্যালকুলেটর প্রজেক্টটা বাদ বাকিটুক করে ফেলাবো ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে আপু, তাহলে সবাই ভালো থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। জি।